আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এনে কি কিসের জন্য? ঘাস কাটার জন্য বসে আছে, মস্কারা করে। হ্যাঁ, আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না। Bangladesh has demonstrated solidarity and human dignity, often at significant social, environmental and economic costs. জাতিসংঘ তাদের লাশ উত্তোলন করে ফরেনসিক ডিপার্টমেন্টের মাধ্যমে আন্তর্জাতিকভাবে যাচাই বাছাই করুক যে প্রকৃতপক্ষে সে সকল হত্যাকাণ্ড বললে যদি শেখ হাসিনা নির্দোষ প্রমাণিত হয়ে যান, তাহলে শেখ হাসিনা এই সকল গণহত্যা করেননি, তাহলে কি উনি বাংলাদেশে ফিরে আসবেন কিনা, বা ওনার বিষয়ে যে সকল মামলা মোকদ্দমা রয়েছে সে সকল মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়ে যাবে কিনা। দর্শক, আওয়ামী লীগ নাকি প্ল্যান করছে দেশের মাঝেই একজন নেতা, একজন মুখপাত্র খুঁজে বের করার। বিবিসি বাংলা এমন তথ্য দিয়েছে আজ। বিবিসি বলছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর নানা রকমের চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিবিসির যে ধরনের কথা হলো তাতে অনেক বিষয় উঠে এসেছে। ঢাকায় দলটিকে নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে আওয়ামী লীগ। শেখ হাসিনা সহ সবাই এখন মনে করছেন দেশের ভেতরের দলের মুখপাত্র বা নেতার প্রয়োজন, যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন। তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম রয়েছে। ভারতের কাশ্মীরে একটা মর্মান্তিক জঙ্গি হামলা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা বিশ্ব যখন হতবাক, স্তম্ভিত, সকল দেশ যখন নিন্দা জানাচ্ছে, সকলেই যখন সমস্বরে এই হামলার প্রতিবাদ জানাচ্ছে, একজন মানুষ তখন খুবই নির্মমভাবে, খুবই অসংবেদনশীল হিসাবে, খুবই খাচ্ছরভাবে এটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করেছেন। এবং তিনি হচ্ছেন বাংলাদেশের মন্ত্রী আসিফ নজরুল। উপদেষ্টা আসিফের অনেকটা মনে হয় যে শনি বৃহস্পতি সব একসাথে হয়ে গেছে, মঙ্গল আপাতত দূরে আছে। কেউ কেউ আবার 300 কোটি, আবার কেউ 3000 কোটি টাকার মালিক বলেছেন। উপদেষ্টা আসিফের এপিএস যদি এত টাকার মালিক হয়, তাহলে আসিফের অবস্থাটা কি? গাইস, এতক্ষণ দেখলেন খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের খবরের শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এনে কি কিসের জন্য? ঘাস কাটার জন্য বসে আছে, মস্কারা করে। হ্যাঁ, আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না। একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে, বাপের নাম ভুলাবে। এনসিপি আর আওয়ামী লীগ বিপ্লবোত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত। আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এই তো প্রশাসক নিয়োগ করতেছে এনসিপি, ভাইবা নিচ্ছে, এটাও আসিফ মাহমুদ জানে না। এনে কি কিসের জন্য? ঘাস কাটার জন্য বসে আছে, মস্কারা করে। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না সরকার, আওয়ামী লীগকে নিষিদ্ধ। ডক্টর ইউনূস স্যার তো বলে কোন কোন রাজনৈতিক দল কি কি মতামত দিল সংস্কার বিষয়ে ওয়েবসাইটে দিয়ে দিবে। এখন এই সরকারের অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মত দেয়নি। এখন দেন, ওগুলো ওয়েবসাইটে দেন না কেন? ওয়েবসাইটে দেন, কে কে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মতামত দিচ্ছে, কে কে বিপক্ষে মতামত দিচ্ছে, ওয়েবসাইটে দেন না কেন? শুধু রাজনৈতিক দলগুলোকে বিব্রত করবেন। হ্যাঁ, আপনি সবার বিচার করবেন, আপনার বিচার করবে না। ঠিক আছে, সবাই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে যে চলবে তাকে আমরা ঠ্যাঙ্গাবো। ঠিক আছে, মিস হবে? মিস হবে না। ঠিক আছে, যেই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে আমরা যারা জুলুমের শিকার হয়েছে আমাদের উপর এসে খবরদারি করবে। হ্যাঁ, এই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে মজলুমরা। সোজা হিসাব, মজলুমরা ক্ষমতায় যাবে, যারা জুলুমের শিকার হচ্ছে তারা ক্ষমতায় যাবে। এই যারা ভাগ বাটোয়ারা লুটপাট করছে, এই যে ক্ষমতা পাইয়া সুযোগের আমানত পাইয়া আমানতের খেয়ানত করছে, তারা সামনে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না। ঠিক আছে, বিশ্বাস করবে না। এক একটা চুরি চামারি করে গালমাল সব ফুলে গেছে, পেট ফুলে গেছে, এরকম করে পেট বড় হয়ে গেছে। এগুলো সবই তো সব দেখতেছে, তাই না? এগুলো সব দেশের মানুষ দেখতেছে। এগুলো মানুষকে এসব ভুলভাল বুঝায়। এই নতুন ধারা ভাবধারা বলে কিছু নাই, এগুলো সব ভুয়া, এগুলো লুটপাটের ধারা।
এখন আন্দোলন করছে জাতি, ক্রেডিট নিয়ে এনেছে হাতি। ঠিক আছে, এই হাতি কারা আপনারা জানেন। ৭১-এর পরে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল আওয়ামী লীগ, আর এই ২৪-এর পরে বিজয় ছিনিয়ে নিয়েছে এনসিপি। ৭১ গেছে আওয়ামী লীগের কোলে, আর ২৪ গেছে এনসিপির কোলে। দুঃখজনক, এনসিপি আর আওয়ামী লীগ বিপ্লবোত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত। শিশু উপদেষ্টারা বাবাকে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খোলাচ্ছে, নিয়োগ বাণিজ্য করছে। দেখতে শিশু কিন্তু কাম করতেছে বিরাট বিরাট বড় বড় মানুষের মতো। তো আমরা এগুলো প্রতিহত করব। হ্যাঁ, আমরা এই লুটপাটগুলো যারা করছে, আমরা যখনই নির্বাচনের কথা বলছি এদের গায়ে স্যাত করে উঠতেছে। ঠিক আছে, গরম তাওয়ার উপরে যে এরকম পানি দিলে স্যাত করে ওঠে, তো এরাও এরকম একটা টাকা পয়সা খাইয়া গরম মাল টাল খাইয়া টাল হয়ে আছে। এখন পানি ছিটাইলে স্যাত করে উঠতেছে। বুঝতে পারছেন? এই হলো নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন। ভাই, যারা এতদিন মজলুম হয়েছে, গণতান্ত্রিক আন্দোলনে ভোটাধিকারের জন্য লড়াই করছে, সেই মানুষগুলো সংসদে যাবে জনগণের একটা ভোট নিয়ে, তাই না? এখন একজনকে দেওয়া হয়েছে ভোট পাহারা দেওয়ার জন্য। এখন সে বলতেছে সে নিজেই ভোটে দাঁড়াবে। কেমন হবে বিষয়টা? আমি আপনাদেরকে বলতেছি, ধরেন তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যারা ছিল অনেক আগে, ওই সময় যদি প্রধান উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে, কেমন হতো বিষয়টা? অথবা সেই সময়ের একজন উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে, কেমন হবে বিষয়টা? তো ওই বিষয়টা যতটা বিব্রতকর, এখনের অনেক উপদেষ্টারা নিজেরাই নির্বাচন করার খায়েশ দেখাচ্ছে। এগুলো কিন্তু আকারে ইঙ্গিতে বলতেছে, প্রচার হচ্ছে। ঠিক আছে, আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না, মায়ের মাটিতে পড়বে না। ঠিক আছে, সহজ কথা, যারা লুটপাট করছে একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে, বাপের নাম ভুলাবে। লুটপাট, বাচ্চা ছেলে পেলে টাকার লোভ দেখায় জেলা প্রশাসক কার্যালয়ে, উপজেলা প্রশাসক কার্যালয়, সব জায়গায় ঢুইকা মাতব্বর হয়ে গেছে। ঠিক আছে, সচিবের পাশে দুইজন শিশু সচিব বসে থাকে। তারেক রহমানের প্রতিশ্রুতি বিশ্বাস করলো না জনগণ। তারেক রহমানকে সরি বলে দিয়েছে জনগণ। আমার মনে হয় না যে তারেক রহমান দেশে আসতে পারবেন। তো দর্শক, বিএনপির অন্যান্য নেতারা ব্যাটিং করতে নেমে আউট হয়ে গিয়েছে। কেউ বোল্ড আউট হয়েছে, কেউ এলবিডব্লিউ হয়েছে, কেউ ক্যাচ আউট হয়েছে। এখন ব্যাটিং করতে নেমেছেন তারেক রহমান নিজেই, কিন্তু তিনি নিজেও আউট। জনগণ বিশ্বাস করছে না। তারেক রহমানকে এভাবে অবিশ্বাস করবে এটা আমরা কল্পনা করিনি। তারেক রহমান একটা কথা বলেছেন, ক্ষমতায় গেলে বেকারদের জন্য ভাতা চালু করবে বিএনপি। সুন্দর কথা, কিন্তু দেখেন এই নিউজ যত গণমাধ্যমে এসেছে, এমনকি বিএনপির পেজে, দেখবেন যে হাহা রিয়াক্টের বন্যা। জনগণ বিশ্বাস করছে না। আচ্ছা, এটা বিশ্বাস করার মতো কোনো লোক কি ফেসবুক ইউটিউবে নাই? আর ফেসবুক ইউটিউবে এখন জনমতের প্রকৃত রিফ্লেকশন হয়। এবং হাসিনা মাঠে পরাজয়ের আগে ফেসবুকে পরাজিত হয়েছিল। অর্থাৎ ফেসবুক ইউটিউব এটা রাজনীতির মূল মাঠে জেতার আগে এই মাঠে আগে জিততে হবে আপনাকে। তো ক্ষমতা গেলে বেকারদের জন্য ভাতা চালু করবে বিএনপি, এটা তো চমৎকার কথা। এটা আমরা চাই যে ক্ষমতায় যদি যায় বিএনপি তাহলে সেটা করুক, কিন্তু এই নিউজে 90% হারিয়াক। আর মন্তব্যগুলো একটু আপনাদেরকে দেখাই। বিশাল অফার, বন্ধু গিয়াসকে খবর দেন, মানে ওই গিয়াসউদ্দিন আল মামুন মানে দুর্নীতি যাতে করতে পারে, বিশ্বাস করছে না, ট্রল করছে। বিশাল অফার, বন্ধু গিয়াসকে খবর দেন। অথচ মন্তব্য করা উচিত কি ছিল, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পরিবর্তন হবে। কিন্তু না, এরকম মন্তব্য করে কাউকে আমি পেলাম না। একজন লিখেছেন, তুমি বাবা দেশে আছো, ক্ষমতা তোমাকে আমরা দিয়ে দেব, তুমি তো দেশে নাই, কিভাবে দেব? তার মানে এই জনগণ এটাও মনে করে যে তারেক রহমান দেশে আসতে পারবে না। টাকাগুলো র পে দিবে, মানে এটা দ্বারা ওই আমি র পে এটা দ্বারা কি বুঝিয়েছি আমি জানি না, তবে বিশ্বাস করেনি, টাকাগুলো খেয়ে দিবে এটা বুঝিয়েছেন হয়তো। আর একজন লিখেছেন, শুধু বিএনপির ছেলে মেয়েদের জন্যই নাকি? এর মানে বিএনপি বেকার ভাতা দিবে বা চাকরি দিবে বা যাই বলুক, এটা জনগণ মনে করে যে এরা নিজেরা ভাগ বটোয়ারা করে খাবে, সাধারণ মানুষ সুবিধা পাবে না। এই মানুষগুলো তো বিএনপিকে ভোট দিবে না ভাই, ক্ষমতা আসবে কি হবে?
আর ক্ষমতায় না আসতে পারলে তারেক রহমানও দেশে আসবে না মনে হয়। যাক, ভালোই হলো, আর একটা করা যাবে, মানে এখানেও হা। আরেকজন লিখেছেন একটু সুন্দর মন্তব্য, যে বেকার ভাতার চেয়ে তাদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা উত্তম নয় কি? মানে কোনোভাবেই বিএনপির কোনো বক্তব্যকে মানুষ অ্যাপ্রিসিয়েট করতে পারে না, উল্টিয়ে বলতেই হবে। এটা পিপলস পারসেপশন ভাই, গালি দিলে জনগণকে দেন। আমি তো জনগণের কথা বলছি, জনগণের কথা তুলে ধরছি। কেন? দেশটা আবার অযোগ্য বানানোর জন্য? এর মানে জনগণ যারা তারেক রহমানকে অবিশ্বাস করছে তারা তো গালাগালি করছে বা ট্রল করছে, তাছাড়া যারা বিশ্বাসের প্রশ্ন তুলছেন না তারা এটাকে অযৌক্তিক বলছেন, যে বেকার ভাতা দিলে তো বেকারদের সংখ্যা বেড়ে যাবে। যদিও বেকার ভাতার একটা নিয়ম আছে, বেকার ভাতা দিলেই যে বেকার ভাতা বেড়ে যাবে তা না, যে বেকার ভাতা পেয়ে আর কোনো কাজ করবে না, ইচ্ছে করে বেকার থাকবে, ভাই এত ভাতা তো দেওয়া হবে না। মানে আপনার চাকরি পেতে সহায়ক হয় এরকম একটা ভাতা দেওয়া হবে, যে না আপনি খেয়ে পরে থেকে চাকরির চেষ্টা করতে পারেন। আর যে বেকার ভাতা পেয়ে কোনো কাজ করবে না, সে তার মাধ্যমে চাকরি এমনিতেও করা সম্ভব ছিল না। যাক, আমার বাবা একটা ভাতা পাবে, সবই চাপা। মানুষের মন্তব্য দেখছেন, আজীবন বেকার থাকতে চাই শুধু ভাতা নেওয়ার জন্য, মজা করছে মানুষ। এর আগে বেকারত্ব ঘুচাতে আপনাও ব্যর্থ, আগেই সারেন্ডার। মানে বিএনপি আগেই 2001 থেকে 2006 যে কি অপকর্ম করেছে, কি দুর্নীতি করেছে, বাংলাদেশটা দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত করেছে, এটা জনগণ দেখেছে। এ কারণে জনগণ বিশ্বাস করছে না। একজন লিখেছেন বিএনপি 16 বছর জনগণের জন্য আন্দোলন করেনি, তাদের লড়াই ছিল ক্ষমতার জন্য। ক্ষমতার সিঁড়ি হিসেবে তারা ভোটের কথা বলেছে, এজন্য 16 বছরে 16 জন মানুষও তাদের নেতৃত্বে মাঠে নামেনি। রাইট? বিএনপি নেতাকর্মীর বাইরে কেউ তাদের নেতৃত্বে মাঠে নামেনি। বিএনপি নির্বাচন এবং ভোটের দাবি হচ্ছে কেবল ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে, জনগণের অধিকার হিসেবে নয়। বিএনপি সব ধোঁকা জনগণ এখন ধরে ফেলেছে। তবে তারেক রহমান ব্যাটিং করতে নেমেও যে আউট হয়ে গেলেন, বুঝলেন তো? দর্শক, এবার আসি তারেক রহমান কি বলেছে। তারেক রহমানের প্রতি আমাদের বরাবরই শ্রদ্ধা, কিন্তু মানুষ বিশ্বাস রাখে না বিএনপির অপকর্মের কারণে। ক্ষমতায় গেলে বিএনপি শিক্ষিত বেকারদের জন্য বিশেষ ভাতা চালু করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে, তাদের উৎপাদিত পণ্য রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ও দেশের পরিচিতি বাড়বে। পাশাপাশি কৃষিতে আধুনিকায়ন করে কৃষকদের জন্য আলাদা সহযোগিতা নিশ্চিত করা হবে। অথচ জামাত ইসলামী যখন বলেছিল যে তারা 10 লাখ টাকা বিনা সুদে বা বিনা জামানতে লোন দিবে, তখন এটা কিন্তু মানুষ বিশ্বাস করে আশার আলোতে বুক বেঁধেছেন, মানে জামাতকে বিশ্বাস করে। মানুষ বলছে বিএনপি আওয়ামী লীগ দেখা শেষ, এখন জামাত ইসলামী দেখব। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এক অদৃশ্য প্রতিপক্ষ, যারা ধীরে ধীরে দৃশ্যমান হয়েছে, তারাই দলটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আচ্ছা, অদৃশ্য শক্তি কোথায় ভাই? বিএনপির বিরোধিতা করছি তো আমরা, পিনাকি ভট্টাচার্যরা, এনসিপি, তারা তো দৃশ্যমান, আপনি অদৃশ্য কোথায় পেলেন? মানে আমাদের সাথে পারবেন না, যার ফলে এখন অদৃশ্য বলছেন, দায় আনার চেষ্টা করছেন। তা আমরা যে বক্তব্য দিই, পারলে এই বক্তব্য খণ্ডন করেন না, পাল্টা ভিডিও বানান, তা তো পারবেন না। পারবেন গালাগালি করতে, তা গালাগালি দিয়ে যে তার যুগ শেষ, দিন শেষ। তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি চাই না, তবে একত্রিশ দফা বাস্তবায়নই হবে জুলুম নির্যাতনের প্রকৃত জবাব। আমার উপর, আমার মায়ের উপর, আমার ভাইয়ের উপর যে নির্যাতন হয়েছে তার জবাব আমরা প্রতিহিংসার মাধ্যমে নয়। দেখেন, খালেদা জিয়া এদেশের জনগণের হৃদয়ের মণিকোঠায়। এখন খালেদা জিয়ার উপর নির্যাতনের প্রতিশোধ না নেয়ার নামে আবার আওয়ামী লীগের সাথে আপোষ করেন না, এটা কিন্তু মানুষ সন্দেহ করবে। প্রতিশোধ বলতে আইনি কাঠামোতে প্রতিশোধ নিতে হবে। খালেদা জিয়ার উপর নির্যাতনের বিচার চাই আমরা। তিনি অভিযোগ করেন, সরকার জনগণকে বিভক্ত রাখতে ধর্ম মতাদর্শ ব্যবহার করেছে। কোন সরকার? আমরা বাংলাদেশ হিসেবে সব ঐক্যবদ্ধ, ধর্মীয় ভেদাভেদ ভুলে আমরা একটি সম্প্রীতি সমাজ। আমি বুঝি না কোন সরকার, মানে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যাটিং করা শুরু করেছেন তারেক রহমান। কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে প্রায় 3 কোটি মানুষ বেকার, তাদের কর্মসংস্থান সুযোগ তৈরি না করে
উন্নয়ন সম্ভব নয়, বিএনপি সরকারে গেলে এসব ক্ষেত্রে পরিকারবদ্ধহীন হবে। 3 কোটি মানুষ বেকার, এটা একটা মিথ্যা তথ্য। 26 লাখ বেকার, আন্দাজে 3 কোটি লোক বেকার, ফালতু কথা। এইসব উদ্ভট তথ্য তারেক রহমান কি ওই ভুয়া পিএইচডি ডিগ্রিদের মাহাদি আমিন দেয় নাকি? তারেক রহমান আরো বলেন, রাজনীতির বাইরে থাকা শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী সহ সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করে বিএনপি। উন্নয়নে সম্পৃক্ত করবে না ধরে ধরে জেলে ঢুকাবে, এটা আমরা জানি। এখন এই যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে আমাদেরকে, ক্ষমতা আসলে বিএনপি সমালোচকদেরকে জেলে ঢুকানো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ রাজনীতির ভবিষ্যৎ কি এবং আওয়ামী লীগের যে বর্তমান নেতৃত্ব রয়েছেন, সেই নেতৃত্বের পরিবর্তে যে একটা বিশুদ্ধ নেতৃত্বের কথা বলা হচ্ছে, সেই নেতৃত্বের বিকল্প নামগুলো কি কি হতে পারে? ইতিমধ্যে আমরা বিভিন্ন ব্যক্তির নাম শুনেছি। কেউ পরশের নাম বলছেন, শেখ পরশ, কেউ তাপসের নাম বলছেন, কেউ শিরিন শারমিন চৌধুরীর নাম বলার চেষ্টা করেছেন, অনেকে জনাব সাবের হোসেন চৌধুরীর নাম বলার চেষ্টা করেছেন। এর বাইরে নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভি অথবা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চৌধুরী, ওনাদের নামও বলার চেষ্টা করেছেন। আওয়ামী লীগের অভ্যন্তরে যারা বসবাস করছেন শীর্ষ পর্যায়ে, তারা খুব ভালো করে জানেন যে এই বিষয়গুলো একেবারে বোগাস, এটি সম্ভব নয়। এখনো পর্যন্ত পুরো দলের উপরে, নেতাকর্মীদের উপরে যে নিয়ন্ত্রণ বা যে ম্যাগনেটিক পাওয়ার, এটি শতভাগ শেখ হাসিনার হাতে। তার বাইরে বা তার হুকুমের বাইরে, তার ইচ্ছার বাইরে অথবা তার নামের বাইরে এখনো পর্যন্ত অন্য একটি বিকল্প নাম উচ্চারণ করার সময় আসেনি, সে সাহসও কারো নেই। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই জিনিসটি কোনো অবস্থাতেই মেনে নেবে না। এই গেল একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো যে এখানে সামনের যে নেতৃত্ব, সেই নেতৃত্বে শেখ পরিবার কোন পর্যায়ে থাকতে পারেন বা কি হতে পারেন। এখানকার রূঢ় বাস্তবতা হলো শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, মূলত এই 4 জনের বাইরে শেখ পরিবারের অন্য কারোর নাম সম্মুখ সারিতে ওইভাবে আসবে না। দ্বিতীয়ত, যে এই পরিবারের মধ্যে, পুরো শেখ পরিবারের মধ্যে যদি পলিটিক্যাল জিনিয়াসনেস কারো থেকে থাকে, সেটা ছিল শেখ ফজলুল হক মনির। তো তার উত্তরসূরি হিসেবে এখন শেখ সেলিম আছেন, কেবলমাত্র যিনি এলাকাতে জনপ্রিয় এবং তার সেই রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে। কিন্তু সমস্যা হলো তিনি এতটা বয়স হয়ে পড়েছেন এবং তার শরীর ভালো নয়, এবং শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। শেখ হাসিনা তার নেতৃত্বের বিকল্প হিসেবে তিনি কোনো অবস্থাতেই শেখ সেলিম এই পরিবারকে তিনি পছন্দ করবেন না। যারা অভ্যন্তরীণভাবে জানেন এই বিষয়টি, শেখ পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক, তারা খুব ভালো করে জানেন যে এটার কতটা নিষ্ঠুরতা এবং সত্যতা এবং বাস্তবতা রয়েছে। এরপরে যিনি আছেন, যাদের মধ্যে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন, পলিটিক্যাল যাকে বলা হয় অ্যাকসেপ্টেবিলিটি এবং যোগ্যতা যাকে বলা হয় কোয়ালিটি, সেটা হলো আবুল হাসনাত আবদুল্লাহ। তার শরীর ভালো আছে, স্বাস্থ্য ভালো আছে এবং ঠিক তার মধ্যেও ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, ইভেন বেটার দ্যান শেখ সেলিম। এবং আরও ব্যাপার হলো যে শেখ পরিবারের ভেতরে শেখ হাসিনা, শেখ রেহানা, এই 2 জন ব্যতিরেকে বাকি সবার সঙ্গে মোরাললেস একটা ভালো যোগাযোগ রয়েছে আবুল হাসনাত আবদুল্লাহ সাহেবের। কিন্তু অবাকের ব্যাপার হলো তার সাথেও কিন্তু ব্যক্তিগতভাবে শেখ হাসিনা বা শেখ রেহানার যে সম্পর্কটা, এটা ভালো নয়। ফলে তাকে কেন্দ্র করে নেতৃত্ব আগামী দিনে আবর্তিত হবে না। এরপর যদি আপনি শেখ হেলালের কথা চিন্তা করেন, তিনি
তার ভাই যারা আছেন তারা শেখ হাসিনার স্নেহভাজন, কিন্তু দলকে নেতৃত্ব দেওয়ার মতো তিনি বা নূরে আলম চৌধুরী ওরফে লিটন চৌধুরী বা নিক্সন চৌধুরী মূলত ওই পর্যায়ের দলকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় তাদেরকে গড়ে তোলা হয়নি, বা তারা নিজেরাও ঠিক ওই পর্যায়ে গড়ে ওঠেননি। এর মধ্যে লিটন চৌধুরীর সঙ্গে মোটামুটি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম দল এটিকে নিয়ন্ত্রণ করা, নেতৃত্ব দেওয়া, এই অবস্থায় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যে লিটন চৌধুরী এই ঝুঁকির মধ্যে যাবেন। বাকি যাদের নাম শোনা যায় আত্মীয়তার মধ্যে একটু দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু দলে আবার অভ্যন্তরীণভাবে তারা বেশ শক্তিশালী। একজন হলেন জাহাঙ্গীর কবির নানক, আর একজন হলেন বাহাউদ্দিন নাসিম। তো বাহাউদ্দিন নাসিমের সাংগঠনিক ক্ষমতা অসাধারণ, দলের মধ্যে তার একটা প্রভাব রয়েছে, কিন্তু একই সঙ্গে মেজাজ গরম, রুক্ষ, এর জন্য তার বদনাম রয়েছে। আর নানক সাহেবের সেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে আরও নানা রকম অভিযোগ, এবং তার সঙ্গে সঙ্গে তার শারীরিক অসুস্থতাও একটা বিরাট ফ্যাক্টর। ফলে এই দুজনকে নিয়েও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এর মধ্যে বাহাউদ্দিন নাসিমকে তুলনামূলকভাবে শেখ হাসিনা নির্ভরযোগ্য মনে করেন। অন্যদিকে পরশ এবং তাপস, ওনারা যেহেতু শেখ ফজলুল হক মনির সাহেবের ছেলে, তো আপনারা সবাই জানেন যে শেখ ফজলুল হক মনির সাহেবের সঙ্গে শেখ হাসিনা শেখ রেহানার যে ব্যক্তিগত একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, এটি সেই ৭৫-এর ১৫ই আগস্টের অনেক আগের থেকেই ছিল। ফলে পারিবারিক সম্পর্কের কারণে শেখ পরশ কিংবা শেখ তাপস তারা নেতৃত্বের একটা জায়গায় এসেছেন বা দলের গুরুত্বপূর্ণ জায়গাতে এসেছেন, কিন্তু শেখ হাসিনার কখনই সেটা গ্রিন সিগন্যাল ছিল না। পারিবারিক ঐতিহ্য রক্ষা করার জন্য তাকে এই কাজগুলো করতে হয়েছে। তো কাজেই আগামীতে যদি দলের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব যার হাতে যাবে তার ব্যাপারে শেখ হাসিনার একটা গ্রিন সিগন্যাল থাকতে হবে, এবং সেই গ্রিন সিগন্যালে যে নামগুলো বললাম আপনারা বুঝতে পেরেছেন। আর এর বাইরে অন্য যে নামগুলো আসছে তাদের কারোর সঙ্গে ওরকম শেখ হাসিনার নেতৃত্ব তাদের হাতে দিবেন বা নির্ভর করবেন এরকম অবস্থা তৈরি হলে, যেভাবে 111-এর সময় তিনি চোখ বুজে দলের যে কর্তৃত্ব এটি তিনি সৈয়দ আশরাফ সাহেবকে এবং তিনি জিল্লুর রহমান সাহেবকে দিতে পেরেছিলেন, ওই অবস্থা এখন আর নেই। তো কাজেই এখন পর্যন্ত টিল নাও আওয়ামী লীগের পুরো নেতৃত্বটাই মূলত শেখ হাসিনার ডিজায়ার, মানে তার ইচ্ছা এবং তার ইচ্ছার শক্তি, উইল ফোর্স, এবং তার উইল, তিনি যাকে নমিনেট করবেন তার উপর কিন্তু নির্ভর করছে। এই গেল এক। ২ নম্বর হলো যে আওয়ামী লীগের নেতৃত্বের পর্যায়ে এমপি, মন্ত্রী, দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা এবং কর্মী রয়েছেন। এদের মধ্যে অন্তত ১০০ জন চিহ্নিত লোকজন যারা রীতিমতো পচে গেছেন, গলে গেছেন, দুর্গন্ধ ছড়াচ্ছেন। আরও বেশি, আমি ১০০ জনের কথা বললাম যাদের নাম লোকজনের মুখে মুখে ফিরে। এরা বিভিন্ন জেলাতে রয়েছেন, অর্থাৎ ৬৪ জেলা, এরকম ৬৪ জন রয়েছেন। এরা কেন্দ্রীয় আওয়ামী লীগে আছেন, এবং এদের মধ্যে অন্তত ১০ থেকে ১২ জন লোক রয়েছেন যারা সারা বাংলাদেশে পরিচিত দুর্নীতিবাজ হিসেবে, অপদার্থ হিসেবে, আওয়ামী লীগকে শেষ করার জনক অথবা জননী রূপে, অর্থাৎ এর মধ্যে অনেক নারীও আছেন। এখন দেশের এই যে পরিবর্তিত অবস্থাতে আওয়ামী লীগ যদি জিদ করে থাকে যে তারা কোনো কিছুই পরিবর্তন করবে না, এটা হবে না। এটা যদি আওয়ামী লীগ জিদ করে তাহলে আওয়ামী লীগ থাকবে, কিন্তু শেখ পরিবার, শেখ হাসিনা কালের বিক্রমে হারিয়ে যাবেন পুরো নেতৃত্ব থেকে। আর এখানে যদি শেখ পরিবার এবং শেখ হাসিনাকে থাকতে হয় তাহলে তাকে দুটো জিনিস করতে হবে। প্রথমত এই ১০০ জন লোককে অ্যাসার্টেন করতে হবে। এদের মধ্যে অনেকে গ্রেপ্তারকৃত অবস্থায় রয়েছেন আর অনেকে পলাতক রয়েছেন। তাদের সম্পর্কে একেবারে খোলামেলা কথা বলতে হবে। যেভাবে তার যে ৪০০ কোটি টাকার পিয়ন সম্পর্কে তিনি বলেছেন,
ওভাবে তাকে বলতে হবে যে আমি বুঝতে পারিনি অথবা ধারণা করতে পারিনি ব্যস্ততার কারণে, অথবা আমাকে ধারণা দেওয়া হয়নি। এর সঙ্গে আমলা জড়িত, এর সঙ্গে কামলা জড়িত, এর সঙ্গে সংগঠন জড়িত, সব মিলিয়ে এই 100 জনের একটা তালিকা তারা যদি মোটামুটি তৈরি করে এবং সেই তালিকা অনুযায়ী যদি আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয় এই লোকগুলোর বিচার আওয়ামী লীগ চাচ্ছে, আওয়ামী লীগ থেকে তাদেরকে বহিষ্কার করা হলো, আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, এবং তত্ত্বাবধায়ক সরকার যদি এদেরকে গ্রেপ্তার করেন, এদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন, এদেরকে শাস্তি দেন, তাহলে আওয়ামী লীগ মাথা পেতে গ্রহণ করবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওরফে তত্ত্বাবধায়ক সরকার বা যাই বলেন না কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আওয়ামী লীগ কৃতজ্ঞ থাকবে এবং আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল। এবং একই সঙ্গে যদি আওয়ামী লীগ কথাও বলে যে আমরা আমাদের দলের এই আত্মশুদ্ধিমূলক অভিযানের অংশ হিসেবে তাদেরকে দল থেকে বহিষ্কার করলাম, তাদের বিচার দাবি করলাম, এবং জনগণ যদি বলেন বা জনগণের পালস অনুভব করে আওয়ামী লীগের মধ্যে আরও যারা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবাজ রয়েছে পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা সময় এবং সুযোগ বুঝে আওয়ামী লীগের একটা নতুন নেতৃত্ব জাতিকে উপহার দেওয়ার জন্য কাজ করছি। বিশ্বাস করেন, শুধুমাত্র এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে পুরো বাংলাদেশের রাজনীতিতে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সব কিছু উলটপালট হয়ে যাবে। আর যদি এই কথাগুলো বলা না হয়, এখনো যদি মনে করা হয় যে না, তাদের জন্য ওই যে একজন নজরুল ইসলাম মজুমদার খুব ভালো মানুষ ছিলেন, তিনি নিয়মিত ব্যাংকারদেরকে কালেকশন করে তারপরে তাকে চাঁদা পৌঁছায় দিতেন, যদি মনে করা হয় ওই যে আনিসুল হক তিনি, তারপরে তার বান্ধবী, তার বন্ধু, ওই যে সালমান এফ রহমান তিনি, তার বান্ধবী, তার বন্ধু, এরকম জাস্ট আরও অনেক সাংবাদিকদের মধ্যে আছে, ব্যবসায়ীদের মধ্যে আছে, তারপরে ধরুন আমলাদের মধ্যে আছে, কামলাদের মধ্যে আছে, যারা রীতিমতো আওয়ামী লীগকে একের পর এক বিক্রয় করেছে, আওয়ামী লীগ একের পর এক জবাই করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবনকে আজকে দুর্বিষহ করে দিয়েছে। তো যে মানুষগুলোকে আগামী 100 বছর পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো অবস্থাতেই কেউ দাঁড় করাতে পারবে না, সেটা বেনজির হোক কিংবা সেটা খেনজির হোক, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এই নামগুলো বাংলাদেশে দাঁড় করানো যাবে না। যদি তাই হয়, কিংবা সালমান এফ রহমান হোক, আওয়ামী লীগ কখনো এদেরকে আর ওন করতে পারবে না, এরাও বাংলার মাটিতে আর কখনো কোনো অবস্থাতেই দাঁড়াতে পারবেন না। বরং এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ শরীরের এই ক্যান্সার নিয়ে আওয়ামী লীগ যত বেশি এগুবেন, যত বেশি জিদ ধরবে, তত বেশি তারা বিপদের মধ্যে পড়বে। এই গেল একটি ফার্স্ট, আমার দিক থেকে মনে হচ্ছে আওয়ামী লীগের এই জিনিসগুলো করা উচিত। 2 নম্বর হলো যে যারা পলাতক আছেন, এই পলাতক লোকদের মধ্যে যারা বাংলাদেশ থেকে চলে গেছেন কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে বিরক্তি আছে, যাদের কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, তাদেরকে যে কোনো মূল্যে আওয়ামী লীগের উচিত নিষিদ্ধ করা, তারা যেন কোনো অবস্থাতে কোনো অডিও ভিডিও ফুটেজ না দেয়। আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের মধ্যে যদি তাদের কেউ না থাকে কথা বলার জন্য, তাহলে চুপ থাকাটাই উত্তম। শেখ হাসিনা যেটা বলছেন দলের প্রধান হিসেবে, এটা মোরাললেস আলোচনায় থাকবে। কিন্তু যদি মোহাম্মদ আরাফাত কোনো কথা বলেন, তার যত যুক্তিযুক্ত হোক না কেন এবং যত সুন্দর শোনাক না কেন, এটি আওয়ামী লীগকে ক্ষতি করবে, এটা বুঝতে হবে। জয়ের কথা বা পুতুলের কথা যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রহণ করবে, এখন এটা যদি দেখা গেল যে আওয়ামী লীগের অন্য কোনো লোক
যার কোনো ইমেজ নেই, তিনি যদি কথা বলেন, বাহাউদ্দিন নাসিম সাহেব যদি একটা কথা বলেন, জাহাঙ্গীর কবির নানক সাহেব যদি একটা কথা বলেন, এমনি তারা কিন্তু কথক হিসাবে, নেতা হিসাবে বড়, কিন্তু কথক হিসাবে আগেও জনপ্রিয় ছিলেন না, আর এখন তো একেবারেই অজনপ্রিয়। তারপর নিরাপদ দূরত্বে গিয়ে তারা যেখানে আছেন, কথা বলার মতো মুখ, ভয়েস তাদের নেই। ফলে দে শুড নট টক, এটা তাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য। আওয়ামী লীগ যদি আগামী 6 মাসে কোনো কথা না বলে, কোনো নেতা, আওয়ামী লীগের সম্মান বাড়বে, কিন্তু কোনো অবস্থাতে সম্মান কমবে না। আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের দেশে কিছু কিছু রাজনৈতিক দল রয়েছে যারা নিজেদেরকে খুব ইজ্জতদার ভাবে, তাদেরকে যদি কেয়ামত পর্যন্ত জুতোপিটা করা হয় তবুও তারা মনে করে তাদের ইজ্জত যায়নি, বা তাদের ইজ্জত এত ঠুনকো নয়, জাহান্নামে নিক্ষেপ না করা পর্যন্ত তাদের ইজ্জত যাবে না। তো এখন এই কথাগুলো আমি তখন কাকে বলেছিলাম এটা কেউ আমি জানি না, কিন্তু জামাত বা বিএনপির যারা তখন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, তারা এটাকে, আমি তখন আওয়ামী লীগের এমপি, এটাকে তারা মার্কেটিং করেছে যে আওয়ামী লীগের সংসদ সদস্য আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলে বললেন যে আওয়ামী লীগের ইজ্জত এত বেশি যে কিয়ামত পর্যন্ত জুতো পিটা করলেও তাদের ইজ্জত নষ্ট হবে না। কিন্তু এই কথাটা আমি বলার চেষ্টা করেছি সকল রাজনৈতিক ব্যক্তিত্বকে। এই যে রাজনীতিবিদদের আত্মমর্যাদাহীনতা কিংবা তাদের সম্মানবোধ না থাকা এবং আত্মসচেতনতা না থাকার কারণে অরাজনৈতিক শক্তি বারবার আমাদের দেশে ক্ষমতায় আসছে এবং রাজনীতিবিদদের মাথার উপর কাঁঠাল ভাঙছে। আমি যখন জুলাই মাসের শেষের দিকে কিছু কথা বলেছি, আগস্ট মাস 2024 সনের 5 তারিখ 6 তারিখে ভিডিওগুলো করেছি, 7 তারিখ 8 তারিখে আজকের যে পরিণতিগুলো রিয়েলি যেটা দাঁড়িয়েছে, এটা 7-8 তারিখ থেকে কিন্তু আমি বলার চেষ্টা করেছি। এবং আমি তখন বলেছি যে একটা সময় আসবে যখন বিএনপি, আওয়ামী লীগ থেকে শুরু করে জামাত, অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রে গলাগলি করে কান্নাকাটি করবে এবং অরাজনৈতিক শক্তি থেকে বাঁচার জন্য আবার সেই এরশাদ বিরোধী আন্দোলনের মতো তাদেরকে রাজপথে নামতে হবে। এখন এই কথা বলার কারণে জামাতের অনেক লোক বিক্ষুব্ধ হয়েছেন, আমার প্রতি কষ্ট পেয়েছেন যে একেবারে এত বড় একটা বিপ্লবের পরে এই লোক এসব কি বলছে, তো আওয়ামী লীগের প্রেতাত্মা। বিএনপির অনেক লোক যে আমরা কাকে এই দলে মনোনয়ন দিয়েছি, একে, এ তো সব জায়গায় শুধু বিদ্রোহ করে, সব জায়গাতে শুধু সে গন্ডগোল লাগিয়ে দেয়। এত বড় একটা বিপ্লব যেখানে 100% বিএনপি আজকেই ক্ষমতা এসে যাবে, সব কিছু বিএনপির নিয়ন্ত্রণে, সেখানে সেই লোক বলছে যে আগামীতে এরকম অরাজনৈতিক শক্তি মানে ঐক্যবদ্ধ হবে যে রাজনৈতিক দলগুলো সিঙ্গেলি তারা সেই শক্তিকে মোকাবেলা করতে পারবে না। তো আজকের এই দিনে আমি যে বক্তব্য আওয়ামী লীগকে দিলাম, এটা মূলত দেশের যে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার মধ্যে বিএনপিকেও কাজ করতে হবে, জামাতকেও কাজ করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগকে এগিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে। অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছেন। হ্যাঁ, নিষিদ্ধ হতে পারে, আপনারা যদি পারেন, সরকার যদি পারে তো খুবই ভালো, কিন্তু আওয়ামী লীগকে ঠিক কাগজে কলমে নিষিদ্ধ করা যতটা সহজ, কিন্তু বাস্তবে সেই নিষিদ্ধটা যদি কার্যকর করতে হয় সেটা রাজনীতি দিয়ে, নীতি দিয়ে, আদর্শ দিয়ে দীর্ঘ সময় নিয়ে করতে হবে এবং এরকম একটা প্রক্রিয়া চালানোর জন্য কম করে হলে 20 থেকে 25 বছর সময় দরকার আওয়ামী লীগের নামটি মুছে ফেলার জন্য। এর আগ পর্যন্ত যদি এলোমেলো কাজ করা হয়, আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে এবং আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের জন্য ভয়ঙ্কর হয়ে পড়বে। তো সেই অবস্থা মোকাবেলা করার জন্য রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন তারা যদি এই বৃহৎ সংগঠনটির দিকে তাকান এবং এটিকে শ্রেণীবদ্ধ, সারিবদ্ধ এবং এটিকে নিয়মতান্ত্রিক করার জন্য তারাও যদি চেষ্টা করেন, তাহলে দেশে আবার সেই অতীতের মতো রাজনৈতিক ঐক্যমত্য আসবে, রাজনৈতিক প্রতিযোগিতা হবে, আর
রাজনৈতিক সেই প্রতিযোগিতার মধ্যেই অরাজনৈতিক শক্তি হারিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম গাইস, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আমাদের চ্যানেল থেকে নিমন্ত্রণ এবং ঈদ মোবারক। সেই সাথে রমজান মোবারক তো থাকতেছে আপনাদের। তো বন্ধুরা, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য আজীবন খোলা রাখছি আমরা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে যদি আপনাদের মনের মাঝে কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কথা বলা হয় না, যা কিছু দেখেন যা কিছু শোনেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করেই দেওয়া হয়। ধন্যবাদ।